দেখো তোমাদের ডিসক্রিটের মধ্যে সবচেয়ে বড় যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার। এই পার্টটা বেসিক্যালি ওই এআইএমএল এর পার্ট। অ্যালজেব্রিক স্ট্রাকচারের মধ্যে বাবা এসছে, কোনটা বললি বল? 25-এর বি। এইটা এটা কিচ্ছু না, তুই কী করবি বলতো? কট থিটা এসছে, এটা এসছে তো এক্স বাই ওয়াই, তো এটা দিয়েছে তো, তুই করবি এটাকে উপর নিচে না সাইন দিয়ে ডিভাইড করে দিবি উপর নিচে। তাহলে দেখ এটা কট হবে, এটা 1 হবে, মানে এটা বাই সাইন, এটা বাই সাইন। হ্যাঁ, করলে কি হবে? এটা কট হবে, এটা দেখ 1 হবে, এটা কট হবে, এটা দেখ 1 হবে। এবার কট থিটার জায়গাতে এক্স বাই ওয়াই বসিয়ে এলসিএম করে দেয়, বুঝেছিস? অ্যালজেব্রিক স্ট্রাকচার কীরকম? একটা সেট দেয়া থাকবে আর একটা অপারেশন দেয়া থাকবে। অপারেশনটা যা খুশি হতে পারে ওরা ডিফাইন করে দেবে। এরকমও কিছু দিতে পারে, এ ও বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি, এরকমও কিছু দিতে পারে। যাই দিক ডিফাইন করে দেবে। এই সেট আর অপারেশন, এই যে পুরো কম্বিনেশনটা, মিনিমাম একটা অপারেশন থাকবে, একের বেশিও কিন্তু থাকতে পারে। মিনিমাম একটা অপারেশন থাকবে, একের বেশিও কিন্তু থাকতে পারে, মিনিমাম একটা থাকবে, ঠিক আছে? ওকে, এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কিছু প্রপার্টি কখনো হোল্ড করে, কখনো করে না। এর প্রথম প্রপার্টি যেটা হয়, এটাকে আমরা বলি ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা কীরকম? মিনস ফর অল এ কমা বি বিলংস টু এস যদি ইমপ্লাই করে এ অপারেশন বি বিলংস টু এস, অর্থাৎ এ বি সেটের মধ্যে থাকলে এ অপারেশন বি সেটাই থাকবে, তখন আমরা বলবো ও ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। কীরকম একটা এক্সাম্পলস নিলে বোঝা যাবে। ধরো একটা সেট নিয়েছি, ন্যাচারাল নাম্বারের সেট নিয়েছি, অপারেশন নিয়েছি প্লাস, এটা ভাবো হোল্ড করবে। যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু ন্যাচারাল নাম্বার আসবে, কিন্তু যদি আমি নিই ন্যাচারাল নাম্বার আর মাইনাস, এটা কিন্তু হোল্ড করবে না, এটা কিন্তু হোল্ড করবে না। মনে রাখতে হবে, হোল্ড করলে সব জায়গাতে হোল্ড করতে হবে, আর কোনো এক জায়গাতে যদি হোল্ড না করে তাহলে আমরা বলবো হোল্ড করছে না। তাহলে এটা গেল হচ্ছে ক্লোজার প্রপার্টি। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা কেন করছে না বোঝো? 2 থেকে 3কে যদি মাইনাস করা, মাইনাস আর 1 আসবে। এটা ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার, কিন্তু এটা কিন্তু নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার জন্য কিন্তু এই জিনিসটা হোল্ড করছে না। এইবার এসো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কীরকম হয়? মিনস ফর অল এ
কমা বি কমা সি বিলংস টু এস যদি ইমপ্লাই করে এ ও বি ও সি ইকুয়াল টু এ ও বি ও সি, অর্থাৎ ব্র্যাকেটটাকে আমি যে কোনো পজিশনে যদি ঘোরাতে পারি তখন আমরা বলবো ও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। যেমন ধরো রিয়েল নাম্বার আর প্লাস এই যদি আমরা একটা নিই, তুমি যদি এ প্লাস বি প্লাস সি করো সেটাও যা এ প্লাস বি প্লাস সি যদি তুমি করো সেটাও কিন্তু সেমই হবে। তার মানে এই স্ট্রাকচারটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। কিন্তু ভাবো যদি তুমি রিয়েল নাম্বার আর মাইনাস নিতে, ভেবে দেখো এ মাইনাস বি মাইনাস সি এটা কিন্তু নট ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি, কারণ মাইনাস তুললে তোমার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কি দেখা গেল, এ ও বি ও সি ইজ নট ইকুয়াল টু এ ও বি ও সি, তাহলে এটা কিন্তু হোল্ড করছে না। অপারেশনের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। তুমি যদি একটু কমপ্লেক্স অপারেশন নাও, যেরকম তোমাদের দেবে আর কি, তোমাকে বললো আর আর ও এটা দিয়ে দিয়েছে, যেখানে বললো এ ও বি ইকুয়াল টু বললো এ প্লাস বি মাইনাস এ বি, এরকম হয়তো দিয়েছে। রিয়েল নাম্বার আর অপারেশন ডিফাইন করে দিয়েছে। তোমাকে চেক করতে বলছে অ্যাসোসিয়েটিভ হবে কি না। তুমি করবে কি, প্রথমে এটাকে ধরো আমি বার করছি, তাহলে ভালো করে দেখো এটা কীরকম আসছে। বিওসি মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস বিসি, এইটার মানে ভাবো এটার সাথে এটার অপারেশন করছো, তার মানে এটাকে আবার ওই ডেফিনেশন অনুযায়ী তো এটা লিখতে পারো এ প্লাস এটা মাইনাস এ ইন্টু এটা। দেখো ওরা যে রুলটা দিয়ে দেবে সেই রুল অনুযায়ী তোমাকে চলতে হবে। তাহলে এটা কীরকম আসছে দেখো, তাহলে দেখো এটা এসছে এরকম। তাহলে আমরা দেখলাম এ ও বি ও সি এসে গেছে অ্যাকচুয়ালি এরকম। এইবারে ধরো আমি করছি এ ও বি ও সি করছি, এ ও বি ও সি, তাহলে এটার মানে তো এটা, এটার মানে তাহলে এরকম লিখলাম এ প্লাস বি মাইনাস এ বি ও অপারেশন সি। এবার এটাকে ভাঙো, এটাকে ভাঙলে ভাবো হবে এটা প্লাস এটা মাইনাস এটা ইন্টু এটা। দেখো এটাকে আমরা ভাঙলাম, এটা প্লাস এটা মাইনাস এটা ইন্টু এটা। এবার তাহলে ভাঙো, দেখো কি আসছে। বুঝতে পারছো তো কী করছি? এইবার এটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, দুটো কিন্তু সেম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ ও বি ও সি, তাহলে এটার সাথে এটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। তাহলে এই যে স্ট্রাকচারটা এটা হোল্ডস অ্যাসোসিয়েটিভ ল।
তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি পেলাম। 3 নাম্বার যে প্রপার্টিটার মধ্যে আমরা ঢুকবো সেটার নাম হচ্ছে তোমার এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। existence of identity element। এটার ডেফিনেশনটা কিরকম? means for all A belongs to S set there exists E belongs to S such that AOE equal to EOA equal to A। তখন আমরা বলবো ইটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। এটাকে কিন্তু এস সেটের মধ্যে থাকতে হবে, তবে আমরা বলতে পারবো যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে। ধরো একটা অপারেশন নিয়েছো রিয়েল নাম্বার, সেটটা নিয়েছো রিয়েল নাম্বার, অপারেশন নিয়েছো প্লাস। ভেবে দেখো যদি তুমি A প্লাস 0 নাও বা 0 প্লাস A নাও তাহলে কিন্তু A ব্যাক করছে। তাহলে এইটা হচ্ছে তোমার আইডেন্টিটি এলিমেন্ট। যদি তুমি অপারেশনটাকে নাও রিয়েল আর মাইনাস স্ট্রাকচারটাকে, সেক্ষেত্রে দেখো A মাইনাস 0 ইকুয়াল টু A হচ্ছে, কিন্তু 0 মাইনাস A কিন্তু নট ইকুয়াল টু A হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো দেয়ারফর আইডেন্টিটি এলিমেন্ট does not exist। তাহলে আমরা বলতে পারবো আইডেন্টিটি এলিমেন্টের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই এই স্ট্রাকচারটার ক্ষেত্রে। যদি তোমাকে দিত রিয়েল নাম্বার আর মাল্টিপ্লিকেশন, সেক্ষেত্রে পাবো A ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু A ইকুয়াল টু A হতো। তাহলে এই 1 এলিমেন্টটা সেক্ষেত্রে হতো আইডেন্টিটি এলিমেন্ট। 1 এলিমেন্টটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এটা গেল হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমরা নেক্সটের মধ্যে ঢুকবো এক্সিস্টেন্স অফ ইনভার্সেস। এক্সিস্টেন্স অফ ইনভার্সেস কীরকম ব্যাপারটা? মিনস ফর অল A belongs to S there exist A inverse, এভাবে ডিনোট করা হয় a to the power -1 দিয়ে, belongs to S such that A operation A inverse equal to A inverse operation A equal to E হবে। E মানে আইডেন্টিটি। এই এলিমেন্টটাকেই আমরা বলবো ইনভার্স অফ A। এই এলিমেন্টটাকে আমরা বলবো ইনভার্স অফ A। একটা এক্সাম্পলস নিয়ে বোঝানো যায় ব্যাপারটা। সেটা কীরকম? ধরো একটা সেট দিয়েছে আর, অপারেশন দিয়েছে প্লাস, তোমাকে বললো 2 এর ইনভার্স কী হবে। প্রথমেই তুমি স্টাডি করবে যেটা স্টাডি করবে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট কী আছে। ভেবে দেখো যদি তুমি A প্লাস 0 নাও বা 0 প্লাস A নাও
তাহলে এ ব্যাক করে, তার মানে এটা কিন্তু আইডেন্টিটি। এইবার চিন্তা করো, যদি তুমি 2-এর সাথে -2কে অপারেশন করো, বা -2-এর সাথে যদি তুমি 2কে অপারেশন করো, তাহলে কিন্তু 0কে খুঁজে পাওয়া যাচ্ছে। 0টাই কিন্তু আইডেন্টিটি ছিল। তখন ব্যাপারটা এরকম হচ্ছে না, এ অপারেশন এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স অপারেশন এ ইকুয়াল টু ই হচ্ছে। তার মানে লজিকটা বোঝো, 2-এর ইনভার্স হচ্ছে তাহলে -2। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারছি 2-এর ইনভার্স হচ্ছে তোমার -2। অনেকে প্রশ্ন করে যে স্যার 2-এর ইনভার্স তো 1-এর 2। সেটা হচ্ছে যদি তুমি আর মাল্টিপ্লিকেশন নাও, এবার যদি তোমাকে 2-এর ইনভার্স বার করতে বলে, সেক্ষেত্রে ভেবে দেখো এটা 1-এর 2 আসবে, কেননা আইডেন্টিটি 1। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, এই যে তুমি স্ট্রাকচারটা নিচ্ছ, এই স্ট্রাকচারের ক্ষেত্রে ইনভার্স অফ 0 ডাজ নট এক্সিস্ট। দেখো, কেন? 0-র সাথে যদি তুমি কোনো কিছুকে একটা মাল্টিপ্লাই করো, বা কোনো কিছুর সাথে যদি তুমি 0কে মাল্টিপ্লাই করো, কোনো মতেই আইডেন্টিটিকে ব্যাক করে পাবে না। 0-র সাথে এমন কিছু এলিমেন্ট জানো যাকে মাল্টিপ্লাই করলে 1 আসবে, বা এমন কোনো এলিমেন্ট আছে যার সাথে 0কে মাল্টিপ্লাই করলে 1 আসবে? এমন কোনো এলিমেন্ট নেই। সো এই স্ট্রাকচারটার ক্ষেত্রে 0 ইনভার্স ডাজ নট এক্সিস্ট। কিন্তু মনে রাখবে, ইনভার্সের ডেফিনেশনে কিন্তু মিনস ফর অল কথাটা আছে, মিনস ফর অল কথাটা আছে। তার মানে কোনো একটা জায়গাতে যদি ইনভার্সের এক্সিস্টেন্স না থাকে, তাহলে আমরা কিন্তু বলবো ইনভার্স ডাজ নট এক্সিস্ট। ইনভার্সের এক্সিস্টেন্স থাকতে গেলে সবকটা এলিমেন্টের জন্য থাকতে হবে। তাহলে যেহেতু 0-র ইনভার্সের কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে আমরা বলবো এই স্ট্রাকচারটার জন্য কিন্তু ইনভার্স ডাজ নট এক্সিস্ট। সবকটার জন্য থাকতে হবে, কোনো একটার জন্য না থাকলে কিন্তু আমরা বলবো এক্সিস্টেন্স নেই। তাহলে এই প্রপার্টিটা আমরা শিখলাম, ইনভার্সের প্রপার্টি। নেক্সট যেটা, সেটাকে আমরা বলি তোমার কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিটা কীরকম? মিনস ফর অল a, b বিলংস টু s যদি ইমপ্লাই করে a ও b ইকুয়াল টু b ও a, তখন আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। একটা ইনস্ট্যান্স নাও, ধরো তুমি আর মাল্টিপ্লিকেশন নিয়েছো, এটার ক্ষেত্রে পাবো a ইন্টু বি যা হবে b ইন্টু এও তাই হবে। তার মানে এটার ক্ষেত্রে হোল্ড করবে। কিন্তু বোঝো, তুমি যদি আর মাইনাস নাও, তাহলে ন্যাচারালি হোল্ড করবে না, a মাইনাস বি কিন্তু নট ইকুয়াল টু বি মাইনাস এ। তার মানে এটার ক্ষেত্রে কিন্তু হোল্ড করবে না। তাহলে এই প্রপার্টিটার নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। একটা জিনিস বোঝো, এটা কিন্তু সবকটাই একটা অ্যালজেব্রিক স্ট্রাকচারের বিভিন্ন প্রপার্টি। এইবার আমরা এক এক করে আসব। এই প্রপার্টিগুলো হোল্ড করার জন্য বিভিন্ন নাম আছে স্ট্রাকচারটা।
ধরো আমি আবার নতুন থেকে শুরু করছি, ধরো এস আর অপারেশন, এই তোমার স্ট্রাকচারটা আছে। এই তোমার ধরো স্ট্রাকচারটা আছে। দেখো প্রথম প্রপার্টি ছিল ক্লোজার প্রপার্টি। যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে তখন সেই স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি গ্রুপয়েড। যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে তখন আমরা বলি ওদেরকে গ্রুপয়েড। ক্লোজারের সাথে 2 নাম্বার ছিল হচ্ছে দেখবে অ্যাসোসিয়েটিভ। ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ যদি হয় তখন সেগুলোকে আমরা বলি সেমি গ্রুপ। ক্লোজার অ্যাসোসিয়েটিভ প্লাস আইডেন্টিটি এলিমেন্টের যদি এক্সিস্টেন্স থাকে, আইডেন্টিটি এলিমেন্টের যদি এক্সিস্টেন্স থাকে এর সাথে এক্সট্রা করে, তখন সেগুলোকে আমরা বলে থাকি মনয়েড। এই তিনটের সাথে যদি তোমার ইনভার্সেস এক্সিস্ট করে তখন সেগুলোকে আমরা বলি গ্রুপ। ইনভার্সের সাথে 5 নাম্বার প্রপার্টি ছিল কমিউটেটিভ প্রপার্টি। ইনভার্সের সাথে যদি কমিউটেটিভ হোল্ড করে তখন আমরা সেগুলোকে বলে থাকি অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে তোমার এই কটা নাম তোমাকে খেয়াল রাখতে হবে। যখন যেটা প্রুফ করতে দেবে ততদূর পর্যন্ত তোমাকে প্রুফ করতে হবে। এইবার আমরা আসব গ্রুপের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো পরীক্ষাতে প্রুফ করতে দেওয়া হবে। 2টো ক্যাটাগরির অঙ্ক, একটা ক্যাটাগরির অঙ্ক দেবে গ্রুপ প্রুফ করতে বা কমিউটেটিভ গ্রুপ প্রুফ করতে, তখন আমার এতগুলো প্রপার্টি দেখাতে হবে। এইবার আর একটা ক্যাটাগরি হয় থিওরেম, তোমাকে বলে দেবে গ্রুপ, তার এগেনস্টে কিছু প্রুফ করতে দেবে। তাহলে এবার আমরা সেগুলোর মধ্যে ঢুকবো থিওরেমস অফ গ্রুপস। এবার আমরা ঢুকবো থিওরেমস, তাহলে আমরা ঢুকছি থিওরেমস অফ গ্রুপ। একটা জিনিস জানবে, তোমরা যখন 9-10-এ ছিলে, যখন জিওমেট্রির উপপাদ্য করতে, ওখানে যেমন ছিল সিরিয়াল ছিল একটা, দেখবে 3 নাম্বার উপপাদ্য যখন তুমি করতে তখন 1 আর 2কে ইউজ করতে পারতে, কিন্তু 3 করার সময়তে কোনোদিন তুমি 5 আর 6কে ইউজ করতে পারতে না, আগেরটাকে তুমি ইউজ করতে পারো। এখানেও কিন্তু এরকম সিরিয়াল আছে, ঠিক আছে? আমি যে সিরিয়ালে করাচ্ছি
থিওরেমস অফ গ্রুপের একদম ফার্স্ট থিওরেম যেটা থিওরেম 1, in a group left cancellation and right cancellation holds. প্রথমে বলি লেফট ক্যান্সেলেশন কি, রাইট ক্যান্সেলেশন কি। ধরো যদি তোমার এরকম থাকে এ ও বি ইকুয়াল টু এ ও সি, এটা ইমপ্লাই করে বি ইকুয়াল টু সি কে, এইটাকে আমরা লেফট ক্যান্সেলেশন বলি। আর বি ও এ ইকুয়াল টু সি ও এ, এটা ইমপ্লাই যদি করে, এটা ইমপ্লাই করছে বি ইকুয়াল টু সি কে, এটাকে আমরা বুঝতেই পারছো রাইট ক্যান্সেলেশন বলি। প্রথমটাকে আমরা লেফট ক্যান্সেলেশন বলি, পরেরটাকে আমরা রাইট ক্যান্সেলেশন বলি। আমরা এবার প্রুভিংয়ের মধ্যে ঢুকবো, যে কোনো একটা করাবো, অন্যটাকে সিমিলারলি লেখা হবে। আমরা এবার প্রুভিংয়ের মধ্যে ঢুকছি। প্রুভ লেট যেটা দেওয়া আছে এ ও বি ইকুয়াল টু এ ও সি, এরকম আমরা কি করছি, দুদিকে এ ইনভার্স অপারেশন করছি। যেই তুমি লিখলে এটা পাশে লিখে দিতে ভুলবে না প্রপার্টিটার নাম কি। দেখো যেহেতু গ্রুপ, তাহলে ইনভার্সেস এক্সিস্ট। তাহলে প্রপার্টিটা লিখে দিলাম। এইবার দেখো আমরা দেখেছিলাম গ্রুপের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করত। অ্যাসোসিয়েটিভ ল এর বিশেষত্ব ছিল ব্র্যাকেটকে যে কোনো পজিশনে ঘোরানো যায়। আমি সেটাই করব, ব্র্যাকেটকে যে কোনো পজিশনে ঘোরানো যায়। দেখো এটাকে আমি তো এরকম লিখতে পারি, তাহলে এটাকে পাশে লটা লিখে দেবো অ্যাসোসিয়েটিভ ল। এইবার দেখো এ ইনভার্স ও এ মানে তো ই, এ ইনভার্স ও এ মানে ই। পাশে লিখবো যেহেতু আইডেন্টিটি এক্সিস্ট করছে। ই ও বি মানে হচ্ছে ভাবো বি, ই ও সি মানে হচ্ছে দেখো সি। দেখো এটাই আমার দরকার। দেয়ারফর লেফট ক্যান্সেলেশন holds. Similarly, right cancellation also holds. সিমিলারলি রাইট ক্যান্সেলেশনও হোল্ড করছে। তাহলে এটা ছিল সবচেয়ে এলিমেন্টারি থিওরেম, গ্রুপের ফার্স্ট থিওরেম। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা থিওরেম 2। থিওরেম 2 হচ্ছে ইন এ গ্রুপ আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। In a group, identity element is unique.
কথাটার মানে একটা গ্রুপে একটাই আইডেন্টিটি থাকবে, একের বেশি থাকবে না। আমরা কী করবো, এটাকে মেথড অফ কন্ট্রাডিকশান দিয়ে প্রুভ করব। অর্থাৎ এই উল্টোটা আমরা ধরে নেব যে একাধিক আইডেন্টিটি আছে। তাহলে আমি ধরো প্রুফের মধ্যে ঢুকছি, let there exist two identity element E1 and E2। ধরে নিলাম দুটো আইডেন্টিটি আছে, therefore তবে এটা আমরা বলতে পারছি A ও E1 equal to E1 ও A equal to A means for all A belongs to S, এটা বলতে পারছি। এগেন দেখো A ও E2 equal to E2 ও A equal to A means for all A belongs to A, সেটাও বলতে পারছি। তাহলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, তাহলে from 1 and 2 আমরা বলতে পারছি A ও E1 equal to E1 ও A, সরি A ও E1 equal to A ও E2। এটা বলতে পারছি। তাহলে এখান থেকে তাকে বলতে পারছি E1 equal to A2, পাশে লিখে দাও লটা কি, লটা হচ্ছে তোমার লেফট ক্যান্সেলেশন। লটা দেখো লেফট ক্যান্সেলেশন, তার মানে বোঝো যদি তুমি দুটো আইডেন্টিটি ধরেও থাকো যে দুটো আইডেন্টিটি আছে, যে E1 আর E2 দুটো আইডেন্টিটি আছে, তাহলে জানবে যে তারা সমান, তার মানে তো একটাই আছে। তাহলে যেহেতু দুটোই সমান, তার মানে আমরা বলতে পারছি therefore identity element is unique, identity element is unique। এইটা আছে থিওরেম 2, in a group identity element is unique। এবার আমরা ঢুকবো থিওরেম 3। দেখো এখানে কিন্তু আমরা 1 নাম্বার থিওরেমের প্রপার্টিটা ইউজ করেছি, লেফট ক্যান্সেলেশন ল যেটা। এবার তাহলে থিওরেম 3-তে নিশ্চয়ই এই প্রপার্টিটাকে ইউজ করতে হতে পারে। থিওরেম 3 হচ্ছে এটা, in a group inverses are unique। কথাটার মানে বোঝো, কথাটার মানে একটা এলিমেন্টের একটাই ইনভার্স থাকবে, একের বেশি থাকবে না। একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে। তাহলে বুঝতেই পারছো প্রুভিংটাকে আমরা আগের মতো করেই এগোবো। তাহলে আমরা ধরে নেব একের বেশি সংখ্যক ইনভার্স আছে। তাহলে আমি ধরে নিই লেট A ইনভার্স ইকুয়াল টু A1, A2, এরকম ধরে নিলাম। যেই ধরলাম, এবার দেখো আমরা এটা তো বলতেই পারি therefore A ও A1 ইকুয়াল টু A1 ও A ইকুয়াল টু E। এটা যেমন বলতে পারছি, তেমনি এটাও তো বলতে পারি এগেন এটাকে 1 নাম্বার দাও, তেমনি এটাও তো বলতে পারি A ও A2 ইকুয়াল টু A2 ও A ইকুয়াল টু E।
এটাকে তাহলে তুমি 2 নাম্বার দাও। এই যে আমি এখানে ই লিখলাম, এই দুটোকে আমি যে সেম লিখেছি, এইখানে দেখো আগের প্রপার্টিটা ইউজ করলাম যে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক। তাহলে এই 2 নাম্বারটার পাশে আমরা লিখে দেবো সিন্স আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক, সিন্স আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক। এইবার তাহলে ফ্রম 1 and 2 দেখো আমরা বলতে পারছি এ ও এ ওয়ান ইকুয়াল টু এ ও এ টু। তাহলে আমরা বলতে পারছি এ ওয়ান ইকুয়াল টু এ টু, পাশে লিখে দিই বাই লেফট ক্যান্সেলেশন। বাই লেফট ক্যান্সেলেশন। তার মানে বোঝো যদি আমি দুটো ইনভার্স ধরেও থাকি তাহলে তারা কিন্তু সমান এসছে। তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ারফোর ইনভার্সেস আর ইউনিক। তাহলে এটা গেল হচ্ছে তোমার 3 নাম্বার প্রপার্টি, 3 নাম্বার থিওরেম। এবার আমরা 4 নাম্বার থিওরেমে ঢুকবো, থিওরেম 4। থিওরেম 4টা কীরকম, ইফ এ বিলংস টু জি, জি মানে হচ্ছে জানবে ইউনিভার্সাল ডিনোটেশন, কোনো একটা গ্রুপের আন্ডারে যে সেটটা থাকে ওটাকে জি দিয়ে ডিনোট করে। গ্রুপের আন্ডারে যে সেটটা থাকে সেইটাকে জি দিয়ে ডিনোট করে, তার মানে তুমি ধরেই নেবে যে ওটা গ্রুপ। ইফ এ বিলংস টু জি দেন এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। ইফ এ বিলংস টু জি দেন এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু হচ্ছে তোমার এ। আমরা এবার এটার প্রুভিংয়ের মধ্যে ঢুকবো। দেখো এ বিলংস টু জি, এটা ইমপ্লাই করবে এ ইনভার্স যেটা সেটাও বিলংস টু জি, আবার এ ইনভার্স বিলংস টু জি ইমপ্লাই করবে এ ইনভার্সের ইনভার্স সেটাও বিলংস টু জি। তাহলে দেখো আমরা এখানে দুটো কথা বলতে পারবো, সিন্স এ কমা এ ইনভার্স বিলংস টু জি, দেয়ারফোর এ ও এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ও এ ইকুয়াল টু ই, এটা বলতে পারছি। আবার চিন্তা করো এ ইনভার্স কমা এ ইনভার্সের ইনভার্স বিলংস টু জি, তাহলে তো আমরা এটাও বলতে পারি দেয়ারফোর এ ইনভার্স অপারেশন এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্সের ইনভার্স অপারেশন এ ইনভার্স ইকুয়াল টু ই হবে। এইটাকে 1 দাও, এটাকে 2 দাও। এইবার তাহলে তো তুমি এটা বলতেই পারো, তুমি ফোকাস করো তাহলে এটার দিকে ফোকাস করো আর এটার দিকে ফোকাস করো। দেখো এটা দুজনেই ই আছে, তাহলে তুমি বলতেই পারো ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 এটা তো বলতেই পারো এ ইনভার্স অপারেশন এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স অপারেশন এ। এইবার ভালো করে তাকাও, বাই লেফট ক্যান্সেলেশন, দেয়ারফোর বাই লেফট ক্যান্সেলেশন
তুমি দেখো বলতে পারছো এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু হচ্ছে তোমার এ। এটা ছিল থিওরেম 4। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার থিওরেম 5। থিওরেম 5 থিওরেম 5টা বলছে ইন এ গ্রুপ জি এ ও বি এর ইনভার্স equal to B inverse operation A inverse means for all A comma B belongs to G। বলা হচ্ছে in a group A ও B এর inverse B inverse ও inverse means for all A comma B belongs to G। কিভাবে করব দেখো, if A comma B belongs to G imply করবে A ও B belongs to G, এটা ইমপ্লাই করবে। নাও ধরো তুমি নিচ্ছ A ও B এর সাথে নিচ্ছ B ইনভার্স অপারেশন A ইনভার্স, ধরো এটার সাথে এটাকে অপারেট করছে। যদি তুমি করো দেখো, এবার আমরা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করাই। অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে ব্র্যাকেটকে যে কোনো পজিশানে ঘোরানো যায়। তাহলে দেখো এটাকে দেখো আমরা এভাবে ঘোরাতে পারছি, বি অপারেশন বি ইনভার্স অপারেশন এ ইনভার্স, দেখো এভাবে ঘোরালাম। যেই ঘোরালাম এইবার দেখো এটা ই হয়ে গেছে, এটা দেখো তোমার ই হয়ে গেল। এ ও ই মানে তো হচ্ছে আবার এ ও এ ইনভার্স মানে হচ্ছে আবার ই। ইটাকে দেখো তুমি এভাবে লিখতেই পারো এ ও বি অপারেশন এ ও বি এর ইনভার্স। তাহলে ইটাকে আমরা এভাবে লিখলাম। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, দেয়ারফোর আমি শুরু করেছিলাম দেখো এটা দিয়ে, ইকুয়াল টু আমি পেয়ে গেছি এটা। দেখো এটা পেয়েছি, যেই পেলাম এইবার তাহলে তুমি লেফট ক্যান্সেলেশন ইউজ করো। তাহলে দেয়ারফোর বাই লেফট ক্যান্সেলেশন লেফট ক্যান্সেলেশন ইউজ করলে তো তুমি বলতেই পারছো এ ও বি এর ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স অপারেশন এ ইনভার্স পেলাম। গ্রুপের আন্ডারে এই কটা থিওরেম আছে। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। তাহলে এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল পাওয়ার of an element in a group। মানে কোনো একটা গ্রুপের পাওয়ারে যদি কিছু থাকে, কোনো একটা গ্রুপের কোনো একটা এলিমেন্টের পাওয়ারে যদি কিছু থাকে সেটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখব। ধরো লেট এ বিলংস টু জি, এ টু দি পাওয়ার এন কথাটার মিনিং হচ্ছে এ অপারেশানে 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 অপারেশান ডট ডট করতে করতে এন টাইমস।
তার মানে কোনো কিছুর পাওয়ারে থাকার অর্থ হচ্ছে ওকে ততবার অপারেশন করা হয়েছে। কীরকম, যদি তুমি একটা রিয়েল নাম্বার নাও আর ধরো তুমি প্লাস নিয়েছো, তোমাকে যদি বলে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে এ টু দি পাওয়ার n কত, তাহলে বুঝতেই পারছো তুমি কি করবে, এটার মানে হচ্ছে এ কে তুমি কিন্তু n টাইমস অ্যাড করবে। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু তোমার হয়ে যাবে এন এ। তাহলে ইন্টিগ্রাল পাওয়ার অফ এলিমেন্ট ইন এ গ্রুপ বলতে হচ্ছে আমরা এটা বুঝি। এইবার আমরা দেখব যে এখানে কী কী হয়। প্রপার্টি যদি তুমি বলো, নর্মাল প্রপার্টি এগুলো দেখো, এ টু দি পাওয়ার এম অপারেশন এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা একদম ফার্স্ট প্রপার্টি। কেন হচ্ছে দেখো, তুমি ধরো এ টু দি পাওয়ার এম অপারেশন এ টু দি পাওয়ার এন নিয়েছো, এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো এ এম টাইমস অপারেশন হয়েছে, অপারেশন এ আবার এন টাইমস অপারেশন হয়েছে। অ্যাসোসিয়েটিভ ল যেহেতু হোল্ড করে, তাহলে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে নেওয়া যায় সবাইকে। তাহলে এটার মানে ভাবো এগুলোকে আর এগুলোকে যদি তুমি কম্বাইন করো, তাহলে তো জিনিসটা এরকম জায়গাতে আসছে, এটা দেখো এম প্লাস এন টাইমস হয়ে গেছে। টোটাল এন প্লাস এন সংখ্যা পেয়ে চলে এসছে, তার মানে বুঝতেই পারছো এটার মানেই তো এ টু দি পাওয়ার এন প্লাস এন। তাহলে এটা গেল প্রথম প্রপার্টি। পরেরগুলো প্রুফ করানোর কোনো দরকার নেই, এর পরের প্রপার্টিটা নিজেই প্রুফ করতে পারবে। ধরো এটা যদি হয় যেমন আমাদের ইন্ডিসেসে হতো সেরকমই হবে। তাহলে পরের প্রপার্টিটার মিনিং হচ্ছে এটা। সব কিছু ইন্ডিসেসের মতো হয়। 3 নাম্বার, এ টু দি পাওয়ার ইনভার্সের এনও যা, এ টু দি পাওয়ার এন এর ইনভার্সও কিন্তু তাই। এ ইনভার্সের পাওয়ারে এন তোলাও যা, এ টু দি পাওয়ার এন এর ইনভার্সের পাওয়ারে এ টু দি পাওয়ার এন এর পাওয়ারে ইনভার্স তোলাও কিন্তু সেম জিনিস। তাহলে বুঝতেই পারছো এই জিনিসগুলো তোমার ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্টের প্রপার্টি। এবার আমরা দেখব যে তোমার সাইক্লিক গ্রুপ, গ্রুপের একটা ক্যাটাগরি আছে যেটাকে আমরা বলে থাকি সাইক্লিক গ্রুপ। হোয়াট ইজ সাইক্লিক গ্রুপ? আচ্ছা, এটা করার আগে আমাকে যেটা বোঝাতে হবে, অপারেশন টেবিল বলতে হচ্ছে আমরা কী বুঝি, আর এই অপারেশন টেবিল দিয়ে আমরা কীভাবে ডিটারমাইন করি কোনো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপ হবে কি হবে না, সেটা আমরা আগে স্টাডি করবো। এইটা অপারেশন টেবিল বলতে হচ্ছে আমরা কী বুঝি, আর সেই টেবিলটা দেখে আমরা কিভাবে স্টাডি করব যে তোমার গ্রুপ হবে কি হবে না। ব্যাপারটা বলি, ধরো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দিয়েছে, একটা সেট দিয়েছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর অপারেশন দিয়েছে মাল্টিপ্লিকেশন। এই ধরো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দিয়েছে, আমাকে বললো যে এটা গ্রুপ কিনা তুমি চেক করো।
আমি যখন চেক করবো এভাবে করবো, প্রথমে একটা অপারেশন টেবিল ফর্ম করবো। অপারেশন টেবিলের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম, এই বরাবর এলিমেন্টগুলোকে লিখলাম, এই বরাবরও এলিমেন্টগুলোকে লিখলাম, যে কোনো অর্ডারে লিখতে পারো। এইখানে আমরা অপারেশনটাকে লিখলাম, এই জায়গাটাতে আমরা অপারেশনটাকে লিখলাম, এই জায়গাটাতে। রেজাল্টগুলোকে সব আমরা লিখবো এই জায়গাগুলোতে। তাহলে বুঝতেই পারছো, রেজাল্টগুলোকে আমি যখন লিখবো তখন দেখো এটা ওমেগা স্কোয়ার হবে, এটা ওমেগা, এটা ওমেগা কিউব মানে 1 হবে, এটা ওমেগা, এটা 1, এটা ওমেগা স্কোয়ার হবে, এটা ওমেগা কিউব মানে 1 হবে, এটা ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ভাবো ওমেগা। প্রথমে তুমি খোঁজো এখানে এমন কোনো এলিমেন্ট কি আছে যেটা এই সেটের বাইরে আছে, তারপর সেরকম কিছু নেই, তার মানে আমরা বলবো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখার জন্য অপারেশন টেবিল দেখার দরকার হয় না, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে সেটের খুব একটা কোনো সিগনিফিকেন্স নেই। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি তুমি দেখতে চাও, তুমি জাস্ট অপারেশনটাকে ফোকাস করো। অপারেশনটা কী আছে, মাল্টিপ্লিকেশন। দেখো এ ইন্টু বি ইন্টু সি, তুমি আরামসে বলতে পারো এ ইন্টু বি ইন্টু সি, তাহলে অ্যাসোসিয়েটিভও কিন্তু হোল্ড করছে। এইবার দেখতে হবে আইডেন্টিটি আছে কিনা। আইডেন্টিটি দেখার টেকনিকটা কি, তুমি দেখবে এইখানে আর এইখানে তুমি কি অর্ডারে লিখেছো, সবসময় তো সেম অর্ডারে লিখবে। লিখে সেই অর্ডারটা তুমি এখান থেকে খুঁজে বার করার চেষ্টা করবে, এই জায়গাটা থেকে রো কলমে। দেখো রো কলমে যদি তুমি খুঁজে বার করতে চাও, এখান থেকে একটা পাবে, এই একটা পাবে, আর এই একটা পাবে, রো কলমে যদি খুঁজে থাকতে চাও। দেখবে এরা দুজনে কোন দিকে টার্মিনেট করছে। দেখো এই কলমটা এটার দিকে টার্মিনেট করেছে, এই কলমটা দেখো এটার দিকে টার্মিনেট করেছে। যদি দেখো এরা সেম এলিমেন্টের দিকে টার্গেট করেছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স আছে, অ্যান্ড সেটাই হচ্ছে ওই এলিমেন্টটা। তাহলে দেখা যাচ্ছে কি, এই অর্ডারটা মানে এইটা আর এইটা, এই যে অর্ডারটা, এরা দুজনেই রো আর কলমে 1-এর দিকে টার্মিনেট করেছে। তার মানে তুমি বলতে পারবে যে আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স আছে, অ্যান্ড সেটা হচ্ছে কত, 1। কিন্তু যদি এমন হতো এইটা 1-এর দিকে হয়তো গেল, এটা হয়তো ওমেগার দিকে গেল বাই চান্স, 1-এর দিকে না গিয়ে, তাহলে আমরা বলতাম আইডেন্টিটি এলিমেন্টের কোনো এক্সিস্টেন্স নেই। এইবার আমরা চেক করব ইনভার্সগুলো কোথায় আছে। ধরো আমি দেখতে চাই ওমেগার ইনভার্স। ওমেগার ইনভার্স যদি তুমি দেখতে চাও, তুমি কি করবে, এখানে খুঁজবে কোথায় ওমেগা আছে, ফার্স্ট রোতে। এবার এই রো বরাবর তাকাবে, তাকিয়ে দেখবে আইডেন্টিটি এলিমেন্টটা কোথায় আছে, এখানে আছে। এর মাথায় কে আছে, ওমেগা স্কোয়ার আছে, তার মানে ওমেগা ইনভার্স হচ্ছে ওমেগা স্কোয়ার। ধরো তুমি 1-এর ইনভার্স বার করতে চাও, তাহলে তুমি বোঝো, তুমি তখন এইটার দিকে তাকাবে, আইডেন্টিটি কোথায় আছে, এখানে আছে। এর মাথায় কে আছে, এর মাথায় দেখো 1 আছে, তাহলে 1-এর ইনভার্স 1 হচ্ছে। লাস্ট এসো, যদি তুমি ওমেগা স্কোয়ারের ইনভার্স বার করতে চাও, ওমেগা স্কোয়ারের যদি তুমি ইনভার্স বার করতে চাও, তাহলে ভালো করে ফলো করো।
ওমেগা স্কোয়ার কোথায় আছে? এখানে আছে, আইডেন্টিটি এখানে। তাহলে এটাকে দেখো, ফোকাস করো, এটার মাথায় কে আছে? ওমেগা আছে। সো ওমেগা স্কোয়ারের ইনভার্স হয়ে যাচ্ছে ওমেগা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক কটা এলিমেন্টের ইনভার্সের কিন্তু এক্সিস্টেন্স আছে। দেয়ারফোর ইনভার্সেস exist, inverses exist, therefore তাহলে যেহেতু ইনভার্সের এক্সিস্টেন্স আছে, তাহলে দেখো দেয়ারফোর গ্রুপ তুমি বলতে পারছো, দেয়ারফোর তুমি বলতে পারছো কিন্তু গ্রুপ। এইবার এসো, লাস্টের একটা প্রপার্টি ছিল, সেটা ছিল হচ্ছে তোমার কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিটা কীভাবে বোঝে? অপারেশন টেবিল থেকে তুমি করবে কি, ডায়াগোনালটাকে বাদ দেবে, বাদ দিয়ে দেখবে সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ডায়াগোনাল কিনা। কথাটার মানে দেখো, এখানে যে রয়েছে এখানেও দেখো সেম আছে, এখানে যে রয়েছে এখানেও দেখো সেম আছে। তার মানে যেহেতু সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ডায়াগোনাল, যেহেতু তোমার ডায়াগোনালের রেসপেক্টে সিমেট্রি, তাহলে তুমি কি বলতে পারবে? দেয়ারফোর কমিউটেটিভ ল হোল্ডস। তারপরে এটাকে, এই স্ট্রাকচারটাকে তুমি বলতে পারছো, দেয়ারফোর এই স্ট্রাকচারটাকে তুমি বলতে পারছো অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে এই স্ট্রাকচারটাকে তুমি বলতে পারছো অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে এই স্ট্রাকচারটাকে তুমি বলতে পারছো অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে আমরা দেখলাম অ্যাকচুয়ালি তোমার কিভাবে অপারেশন টেবিল দেখে ডিটারমাইন করা হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার, একটু আগে বলছিলাম যেটার কথা, সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ বলতে হচ্ছে আমরা কি বুঝি? ধরো কোনো একটা গ্রুপ ধরো আছে, এটা এই গ্রুপের মধ্যে কোনো একটা এলিমেন্ট ধরো আছে, এটা এইবার ইফ all the elements can be generated from integral power of a, যদি সবকটা এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে জেনারেট করা যায়, তখন এই গ্রুপগুলোকে আমরা বলি সাইক্লিক গ্রুপ। তখন যে কোনো একটা সাইক্লিক গ্রুপকে আমরা এভাবে ডিনোট করে থাকি। যেহেতু এ দিয়ে আমি এর ইন্টিগ্রাল পাওয়ার চাপিয়ে চাপিয়ে যেহেতু আমি গোটা গ্রুপটাকে জেনারেট করতে পারছি, এইটাকে আমরা বলে থাকি জেনারেটর। এইটাকে আমরা বলে থাকি জেনারেটর অফ দ্য গ্রুপ। কীরকম? একটু আগে আমরা যে এক্সাম্পলসটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর অপারেশান ছিল, অপারেশানটা ছিল মাল্টিপ্লিকেশন। ভেবে দেখো, ওমেগার পাওয়ারে যদি তুমি 1 তোলো তাহলে ওমেগা আসবে,
ওমেগার পাওয়ারের 2 তুললে তো ওমেগা স্কোয়ার, ওমেগার পাওয়ারের 3 যদি তুমি তোলো তাহলে দেখো 1 আসছে। তার মানে বোঝো ওমেগা এমন একটা এলিমেন্ট, এর পাওয়ারে বিভিন্ন এলিমেন্ট তুলে তুমি গোটা সেটটাকে জেনারেট করতে পারছো। তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল অফ সাইক্লিক গ্রুপ। এটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল অফ সাইক্লিক গ্রুপ। আর ওমেগাটা হচ্ছে ওর জেনারেটর। একটা জিনিস ফলো করো, ওমেগা ওর জেনারেটর, তো ওমেগা স্কোয়ার দিয়েও কিন্তু তুমি ইচ্ছে করলে জেনারেট করতে পারো। তার মানে বোঝো একটা গ্রুপে কিন্তু একের বেশি সংখ্যক জেনারেটর থাকতে পারে। দেখো এটাকে কিন্তু ইচ্ছে করলে ওমেগা স্কোয়ার দিয়েও কিন্তু জেনারেট করা যায়। এটাকে ইচ্ছে করলে কিন্তু ওমেগা স্কোয়ার দিয়েও জেনারেট করা যায়। আর একটা জিনিস ফলো করো, ওমেগার যদি তুমি ইনভার্স নিতে, দেখো একটু আগে তোমার ওমেগা স্কোয়ার বেরিয়েছিল, তার মানে এখান থেকে যে প্রথম থিওরেমটা আসবে, if A is a generator of a cyclic group, then A inverse is also a generator. বলছে এ যদি একটা জেনারেটর হয় তাহলে এ ইনভার্সও কিন্তু একটা জেনারেটর হবে। কিভাবে প্রুফ করব দেখো, লেট এটা ইজ এ সাইক্লিক গ্রুপ। let B belongs to এটা, বললাম B যে কোনো একটা এলিমেন্ট যেটা ওই সেটে ওই সাইক্লিক গ্রুপটাতে আছে। তাহলে তো আমরা বলতেই পারি therefore B equal to A to the power n for some n belongs to Z। যেহেতু সাইক্লিক গ্রুপ, তাহলে A এর কোনো একটা পাওয়ার দিয়ে নিশ্চয়ই আমরা ওকে জেনারেট করতে পারবো। দেখো A টু দি পাওয়ার n, এ কে তো আমরা এরকম লিখতে পারি A ইনভার্সের ইনভার্স, একটু আগে আমরা করেছি, হোল টু দি পাওয়ার n, এরকম হলো। তাহলে একটু আগে আমরা করেছি এটাকে, তাহলে লিখতে পারবো এটা। এবার এসো, ইফ n বিলংস টু z, সেটা তো ইমপ্লাই করবে মাইনাস n যেটা সেটাও বিলংস টু z। তাহলে কি দেখা যাচ্ছে, therefore B can be expressed also by integral power of A ইনভার্স। দেখো বিটাকে তাহলে আমরা A ইনভার্সের ইন্টিগ্রাল পাওয়ার দিয়েও কিন্তু আমরা লিখতে পাচ্ছি। তাহলে আমরা তো বলতে পারবো therefore A inverse is also a generator। তাহলে দেখো A ইনভার্সকে কিন্তু আমরা একটা জেনারেটর বলতে পারছি। তাহলে আমরা দেখলাম কোন একটা সাইক্লিক গ্রুপে A যদি জেনারেটর হয় তাহলে A ইনভার্সও কিন্তু জেনারেটর হবে। এর পরের থিওরেমটা হচ্ছে যে a cyclic group is always abelian। এর পরের থিওরেমটা হচ্ছে a cyclic group
ইজ অ্যাবেলিয়ান। তার মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, আমাকে দেখাতে হবে। তাহলে আমি দেখাবো। লেট পি কমা কিউ বিলংস টু এটা, তাহলে বোঝা যাচ্ছে জেনারেটর হচ্ছে এ। তাহলে তো আমি লিখতেই পারবো দেয়ারফর পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম অ্যান্ড কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ফর সাম এম কমা এন বিলংস টু জেড। না, এইবার ধর আমরা পি অপারেশন কিউ করছি। পি অপারেশন কিউ যদি আমি করি তাহলে এটাকে তো আমরা এরকম লিখতেই পারছি। তাহলে ভাবো এটার মানে তো আমরা এটা লিখতে পারছি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম প্লাস এনকে আমরা এ টু দি পাওয়ার এন প্লাস এম লিখতে পারছি। এ টু দি পাওয়ার এন প্লাস এমকে আমরা লিখতে পারছি এটা, আর এটাকে আমরা লিখতে পারছি কিউ ও পি। তাহলে আমরা কি দেখলাম, পি ও কিউ ইকুয়াল টু কিউ ও পি। তাহলে আমরা এখান থেকে তো বলতেই পারি দেয়ারফর কমিউটেটিভ প্রপার্টি হোল্ডস। তাহলে কমিউটেটিভ প্রপার্টি যদি হোল্ড করে তাহলে তো আমরা বলতেই পারবো দেয়ারফর অ্যাবেলিয়ান গ্রুপ। দেয়ারফর অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে বুঝতে পারছো যে কোনো সাইক্লিক গ্রুপ সবসময় অ্যাবেলিয়ান হয়। এইটা হচ্ছে তোমাদের গ্রুপের ফার্স্ট পার্ট। এই পুরোটা, এই যে থিওরেমগুলো করালাম এগুলো অঙ্ক হিসেবে দেবে কিন্তু তোমাকে, আর এর অঙ্কগুলো সোজা। তাহলে নেক্সট দিন আমরা কী করবো, আমি তো থিওরেম সবকটা করিয়ে রাখলাম ফার্স্ট পার্টটা। নেক্সট দিন আমরা কী করবো, এর ওপরে অঙ্ক কিছু করাবো, করে তারপরের দিন আমরা গ্রুপ 2-তে যাব। এই করে করে আমরা মুভ করবো, ঠিক আছে? তাহলে তোমরা কী করবে, এই যে পোর্শনটা রয়েছে এই থিওরেমগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। এই থিওরেম কিন্তু পরীক্ষাতে থিওরেমই বেশি আসবে, আর অঙ্ক দিলে ভালো। অঙ্ক যেগুলো দেয় অঙ্কের লেভেলটা ডাউন, অঙ্ক সোজা। ওই প্রপার্টিগুলো দেখাতে দেখাতে যাওয়া, তাহলে তুমি অঙ্ক করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে নেক্সট দিন একই টাইমে চলে এসো। তাহলে আজকের মতো এন্ড করো, ওকে? বুঝতে পেরেছো তো গ্রুপটা? কারণ অঙ্ক করার সময় এই প্রপার্টিগুলো আমরা ইউজও করবো।